নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে পাশে করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জয় মামুন। দুজনকে স্বাগত সংবাদ সম্প্রসারণে। মোস্তফা ফিরোজ, এই যে চাঁদাবাজির কথা বলা হচ্ছে, এই চাঁদাবাজি এবং ওই যে পুলিশকে নিয়ন্ত্রণ করা, পরিবহন মালিক শ্রমিকদের পক্ষ থেকে দাবি, এটা নতুন কিছু নয়। প্রায় সকল ঈদের আগেই দাবি তোলা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ব্যবস্থা নিচ্ছি, পুলিশ বলে মানে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। আজ পর্যন্ত অভিযোগ পেলে ব্যবস্থা কখনো নেওয়া হয়েছে বলে দেখেছেন? খুবই হাস্যকর, যেখানে সারা বছর ব্যাপী এই ঘটনাটা ঘটে আর ঈদের সময় হলো বিশেষ বকশিশ হয়। তো এটা তো প্রতিষ্ঠিত, এই প্রতিষ্ঠিত জায়গাটা নতুন করে আজকে আমি শুনলাম কিছু রিপোর্টিং এর ক্লিপ, যেটা দেখলাম মনে হচ্ছে যেন খুবই নতুন শুনলেন মন্ত্রী এবং আইজিপি ওনারা। এটা কে না জানে, একটা সাধারণ মানুষ, একজন যে সংবাদের ধারে কাছে জানে না, সেও জানে। তো পুলিশের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা এটা জানেন না। তারা মানে তালিকা চাচ্ছেন, তারপরে ব্যবস্থা নেবেন। এইগুলি আসলে এগুলি বলা হচ্ছে মানে পাশ কাটানো আর কি, একটা দায়সারা করছে। সবাই জানে যে একদম সড়কে যে চাঁদাবাজিগুলি হয় একদম নিয়ন্ত্রিত। এগুলি তোলার জন্য প্রতিটা থানায় থানায় ক্যাশিয়ার পর্যন্ত থাকে পুলিশের পক্ষ থেকে। কারা তোলে, কোন নির্দিষ্ট হার, সবকিছু রেট ফিক্সড করা। তো আবার এই রেটটা বেড়ে যায় যখন কি ঈদের দুইটা মৌসুম আসে। তো বিষয়টা এইটা, তো এইটা এটা ভাঙবে কি? এটার গোপন রিপোর্টের ব্যাপার না, তো এটা তো অনেকটা ওপেন সিক্রেট ব্যাপার। এখন পুলিশ যদি চায় এটা বন্ধ হবে, আর পুলিশ যদি না চায় তাহলে বন্ধ হবে না। এর এর ভাগ তো ওই রাস্তায় যারা টাকা পয়সা নেয়, ওই ট্রাফিক পুলিশ বা কনস্টেবল, ওরা না। এই সমস্তগুলি জড়ো হয়, জড়ো হয়ে এই ভাগগুলি অনেক উপর তলায় চলে যায়। এগুলি সব আমরা জানি। এগুলি এখন নতুন করে যখন নাকি এই ধরনের কথাগুলি মন্ত্রী আইজিপি ওনারা যখন বলেন, কষ্ট লাগে আর কি। এগুলি বরং এগুলি উত্তর না দিয়ে অ্যাভয়েড করা ভালো, কারণ যেটা তারা পারবেন না সেটা দিয়ে কেন বারবার এইগুলি কথা তোলে, আর আমরাও কেন এইগুলি নিয়ে আলোচনা করতে চাই? এটা প্রতিষ্ঠিত ব্যাপার, এটা ছিল, আছে এবং থাকবে, এটাই আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু এটাকে মনে হয় না মোস্তফা ফিরোজ, পারবেন না না করবেন না, পারবেন না শব্দটা কি ঠিক হবে? মনে হয় না। আমি মানে কোনোভাবে এটা বিশ্বাস করি না। এইটা করতে গেলে যে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা দরকার, এভাবে গড়ে তোলা দরকার, আমার মনে হয় না সেই প্রস্তুতিটা আছে। কেননা এটা তো আমাদের সাবেক এক আইজিপি দেখা দিয়ে গেল যে দুর্নীতির দুষ্ট চক্র কত বেপরোয়া হতে পারে, বেনজির আহমেদ। তো সেটা কি বেনজির আহমেদ কি একা একাই সমস্ত এই টোল গুলো আদায় করছে? তার সাথে কারা ছিল? স্তরে স্তরে ছিল, তো নিচ থেকে উপর পর্যন্ত। তো ফলে নিচ থেকে উপর পর্যন্ত এটা চেঞ্জ করতে গেলে এটার একটা রাজনৈতিক সিদ্ধান্ত দরকার, দৃঢ় প্রতিজ্ঞা দরকার। এটা সম্ভব না এমনি এমনি একটা প্রশাসনিক আদেশ দিয়ে এই একজন দুইজনকে সাসপেন্ড করে, এটা সম্ভব না। কারণ না, এটা তো কোনো একটা জায়গায় না, এটা দেশব্যাপী হচ্ছে, একেবারে নিচ থেকে শুরু করে রাজধানী পর্যন্ত। তো এই সিন্ডিকেটটা তো ভাঙতে হবে, এটা তো এত সোজা কথা না। তো সুতরাং এখন ওনারা বলবেন, ওনাদেরও একটা ফেস সেভিং এর ব্যাপার আছে। ওনারাও বলছেন, আমরাও শুনছি এবং আমরাও লিখবো যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধে মন্ত্রী আইজিপি দৃঢ় প্রতিজ্ঞা। এইভাবে আমরা পাবলিক একটু দেখলো আর কি, তারপর একটু হাসলো, এই আর কি। এছাড়া আমি বিশ্বাস করি না। জয় মামুন, মানে ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মাঝখানে একদিন বলছিলেন যে ওনারা 24টা স্পট সারা বাংলাদেশের, বিশেষ করে 24টা স্পটের কথা স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছেন, পুলিশকে দিয়েছেন, যে কোথা থেকে চাঁদাবাজি হয় সেটা বন্ধ করেন। সেটা আজ অবধি হয় নাই। 24টা স্পট বাদ দিলাম, এই যে হানিফ ফ্লাইওভারে ওঠার আগে রাত 8টার পরে লাঠি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদাবাজি করা হয় সবগুলো ট্রাক থেকে, সেখানে ঢোকার মুখে সেটাও নিয়ন্ত্রণ করা যায় না, না করে না। বিষয়টা কি আসলে? আসলে দীপু ভাই, মানে মোস্তফা ফিরোজ খুব সুন্দর বলেছেন। আমার মনে হয় আমরা 25 বছর আগে বা তারও বেশি আগে পত্রিকার রিপোর্টার ছিলাম, আমিও ছিলাম, মোস্তফা ফিরোজও ছিলেন। এবং তখন আমরা যেরকম রিপোর্ট করতাম এখনকার রিপোর্টাররাও সেরকম রিপোর্ট করে। আমি একটু বলতে চাই যে ধরেন উত্তরবঙ্গের রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জের থেকে একটা ট্রাক ঢাকায় আসতে আরো 10 বছর আগের কথা বলছি, আমরা রিপোর্টার পাঠিয়েছি, ছদ্মবেশী রিপোর্টার ট্রাকে উঠে দেখেছে যে কোন কোন স্পটে কোথায় কত টাকা দিতে হয়, কোন টোকেনের মাধ্যমে টাকার
হস্তান্তর হয়, এবং টোকেন হচ্ছে সিগারেটের প্যাকেট, ম্যাচের খোসা, এগুলির মাধ্যমে একটা বিশেষ নম্বর দেওয়া থাকে, বিশেষ সিল দেওয়া থাকে, বিশেষ নাম লেখা থাকে। এরকম করে সেই সব রিপোর্ট কিন্তু এটিএন বাংলায় আমরা প্রচার করেছি। এবং শুধু এটিএন বাংলা না, আমি নিশ্চিত ডিবিসি আপনারা প্রচার হুম করেছেন, হুম এবং বাংলাদেশে হুম সব গণমাধ্যম কম বেশি এগুলো প্রচার করে আসছে। এবং আমাদের দীপু ভাইয়ের হয়তো আমার চেয়েও বেশি, আমাদের সাংবাদিকতা জীবন 3 দশকের বেশি সময় ধরে আমরা এগুলো করে আসছি, এবং আজকেও করছেন। এবং আমার ধারণা আমাদের পরবর্তী প্রজন্মের সাংবাদিকরা এগুলি করে যাবেন, ফলাফল খুব একটা হবে না। আপনি বলছিলেন হানিফ ফ্লাইওভার, হানিফ হুম ফ্লাইওভার তো শহর থেকে একটু দূরে ধরেন। আমরা যেখানে কথা বলছি, আমি যেখানে বসে কথা বলছি, আমার সামনেই কারণ বাজার। হুম কারণ বাজারে আমি যখন একটু পরে বেরোবো অফিস থেকে, তখন দেখবো যে এখানে শত শত ট্রাক এসে ঘুরছে, এবং এখানেও তাদেরকে 1 দফা টাকা দিতে হয়। শুধু ট্রাক না, ট্রাক থেকে মাল খালাসের পরে ভ্যানে করে ঢাকার বিভিন্ন বাজারে যে নিয়ে যায় ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা, তাদেরকেও 10 টাকা 20 টাকা করে চাঁদা দিতে হয়। এবং এটা প্রকাশ্যে বছরের পর বছর প্রত্যেক দিন সকাল বিকাল সন্ধ্যা রাত ঘটে যাচ্ছে। এবং পুলিশ প্রশাসন সবার মুখের সামনে, চোখের সামনে, নাকের ডগায় এই ঘটনাগুলো ঘটছে। তো তাহলে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ওই যে 24 জনের তালিকা, 24টা জায়গার তালিকা দিল কাভার্ড ভ্যান মালিক কোম্পানি, এগুলোর জন্য অপেক্ষা করতে হয়? তারা তো তাদের আপনার আমার চোখ আছে, তাদের চোখ নাই, তারা দেখে না। তো তারা যদি চাইতো অনেক আগেই বন্ধ করতে পারতো। এটি তারা চান না। সরকারের নীতিগত কোনো সিদ্ধান্ত নেই। শুধুমাত্র ঈদ আসলে ওই যে দিবু ভাই যেটি বললেন, যে মানুষকে খুশি করার জন্য মানুষজন একটু কোনো কোনো ক্ষেত্রে খুশি হয়, কোনো কোনো ক্ষেত্রে হাসে, কোনো কোনো ক্ষেত্রে বিশ্বাস করে, কোনো কোনো ক্ষেত্রে করে না, হুম সেই সব একটু আলোচনায় থাকার জন্য তারা এগুলি করে। নিউজের তারা একটু কাভারেজ পায়, তাদেরকে টিভিতে আমরা একটু দেখাই যে মন্ত্রী এটা বলেছেন, কমিশনার এটা বলেছেন, আইজিপি এটা বলেছেন। এর বাইরে তাদের যদি আন্তরিকতা থাকতো, এটি চাঁদাবাজি বন্ধ করতে আমার ধারণা 1 মাসও লাগে না। এটা হুম 7 দিন 10 দিন চেষ্টা করলে সারা দেশে, কারণ পুলিশ তো একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, পুলিশের বিশাল নেটওয়ার্ক। এমন কোন বাংলাদেশের এমন কোন জায়গা নেই যেখানে পুলিশের পদচারণা নেই। সেখানে কোথায় চাঁদাবাজি হয় তারা জানে না, একটা জেলার এসপি জানে না তার জেলায় কোথায় কোথায় চাঁদাবাজি হয়, একটা থানার ওসি জানেন না তার এলাকায় কারা চাঁদাবাজি করে এবং কারা এগুলো নিয়ন্ত্রণ করে, কোথায় কোথায় হয়। তো তারা যেহেতু জানেনি, তাহলে তারা বন্ধ করছেন না কেন? তার মানে হচ্ছে যে তারা করতে চান না, অথবা তাদেরকে করতে দেওয়া হয় না। আমি জানি না কোনটা, কিন্তু আমার ব্যক্তিগত ধারণা যে তাদেরকে করতে দেওয়া হয় না। পুলিশও যে খুব পুলিশের মধ্যে অনেকে আছেন যে তারা করতে চান, কিন্তু তারাও যে খুব সফলভাবে আহ, পারেন কাজটি করতে, তাও কিন্তু না। তার হুম মানে হচ্ছে যে নীতিগতভাবে যদি সরকার সিদ্ধান্ত না নেয় যে আমরা এটি বন্ধ করব, তাহলে এটি হবে না। আর একটা কথা, যে শুধুমাত্র চাঁদাবাজি কিন্তু পুলিশ করে তা না। বিভিন্ন রকম সংগঠন আছে, বিভিন্ন রকম প্রতিষ্ঠান আছে, বিভিন্ন রকম দল আছে, হুম বিভিন্ন রকম ব্যক্তি আছে, তাদেরকে চাঁদা দিতে হয় নানা জায়গায়। হুম এবং মালিক সমিতির কথা বললেন, মালিক সমিতি, শ্রমিক সংগঠন, তাদেরকেও চাঁদা দিতে হয়। মানে চাঁদা নেয় না এরকম মানুষের সংখ্যা খুব কম। এবং সাংবাদিকদের কথা বলবো, সাংবাদিকও আছে অনেক জায়গায়, আমার কাছে অভিযোগ করে অনেকে যে সাংবাদিকদেরকেও টাকা পয়সা দিতে হয়। মানে সেটা ট্রাকের হোক আর অন্য জায়গায় হোক, এই ঈদ আসলে সাংবাদিকদেরও চাঁদাবাজি বেড়ে যায়। তো কোথায় আপনি কাকে দিয়ে ভূত তাড়াবেন? সরিষার মধ্যেই যখন ভূত। হুম এই হচ্ছে বাস্তবতা। হুম কিন্তু মূল কথা, আমি বিশ্বাস করি যে সরকার যদি নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়, তাহলে পুলিশ বলেন, সাংবাদিক বলেন, নেতা বলেন, আমলা বলেন, যাই বলেন, সকলকেই দমন করা সম্ভব। হুম, একদম। মোস্তফা ফিরোজ তো বললেন যে আসলে ভিতরে মানে ওই ইচ্ছাটা আছে কিনা, সুযোগ তো অবশ্যই সরকারের আছে, ইচ্ছা আছে কিনা সেটা নিয়ন্ত্রণ করার, সেই ইচ্ছা আছে কিনা সেটার আরও একটা উদাহরণ মালয়েশিয়ার এই ঘটনা। আপনি বহু বছর ধরে এই প্রবাসীদের নিয়ে কাজ করছেন, সেই জায়গাটা নিয়ে আলোচনা একটু ফিরবে, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। আজকে প্রতিমন্ত্রী বললেন যে মাত্র 3,000 অভিযোগ করেছে। 3,000 কেন, একজন অভিযোগ করলে তো সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার কথা ছিল। সেখানে 3,000 মানে 17,000-এর অভিযোগের অপেক্ষা করতে হবে ব্যবস্থা নেওয়ার জন্য। একটা বিরতি নিয়ে ফিরে আমরা আলোচনায় আবার ফিরছি। দর্শক, নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণ বিরতি সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জয় মামুন। দুজনকে আবারও স্বাগত। মোস্তফা ফিরোজ, আমি প্রশ্নটি আর রিপিট করবো না, নিশ্চয় মনে আছে। দেখেন, আমি এই জাস্ট আমার রিসেন্ট, আমি কালকে দেশ থেকে আসছি, তার আগে আমি মালয়েশিয়া গেছিলাম। বিশ্বাস করেন, আমি দর্শকদেরকে বলি, আমি যে অবর্ণনীয় কষ্ট দেখছি। একটা পরিত্যক্ত বিল্ডিং এ গেছিলাম, সেখানে আন্ডারগ্রাউন্ডে আমার নামতে খুব কষ্ট হয়েছে আমার বয়সের কারণে। তো আমি তো ওই এখন তো এইগুলো হলো রিপোর্টারদের কাজ, এই ইয়াং রিপোর্টারদের। আমার নিচে নেমে শুটিং করে আমার ওই রুমের মধ্যে ওদের যে জীবন যাপনের অবস্থা দেখলাম, দম বন্ধ অবস্থা। তার মধ্যে কেউ খাচ্ছে, কেউ খাচ্ছে না। কেউ বলছে যে আমি ভাই 2 দিন আমার খাওয়া নেই। কেউ গ্রুপ করে খাচ্ছে। মানে রুমে রুমে আমি যে ধরনের আহ, পরিস্থিতি দেখছি, তাতে বোঝাই যাচ্ছে যে অবৈধ উপায়ে সিন্ডিকেটের মাধ্যমে এরা আসছে। তারা আসছে সত্য, তাদের কোনো চাকরির কোনো নিশ্চয়তা নেই।
বিভিন্ন কোম্পানি ভিসা জোগাড় করা হয়েছে, ফেক কোম্পানির নামে তারা মালয়েশিয়া এসে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন তাদের কাজ নেই, অনাহার অর্ধাহারে আছে। তো দেখেন, এই যে আজকে এই 17,000, আমার তো ধারণা এই সংখ্যাটা আরো বেশি হবে। যাই হোক, যদি 3,000 কেন, 3জন লোকও যদি, আর ঘটনাটা তো জানে, এটা অভিযোগ ওরা করবে কেন? আপনি করার আগে কি ঘটছে কি ঘটে নাই এটা তো একদম ওপেন সিক্রেট। মালয়েশিয়ার গভর্নমেন্ট পর্যন্ত বিব্রত। ওদের যে আনোয়ার ইব্রাহিম বলছে যে আশেপাশের দেশ থেকে আমরা যখন নাকি নেই লোকজন মানে আমি স্বস্তি বোধ করি, কিন্তু যখনই বাংলাদেশ থেকে নিতে যাই তখন দেখা যায় যে বিপুল ব্যয়ে তারা আসে। এবং এখন ইউরোপীয় ইউনিয়ন, পশ্চিমা আমেরিকা, কানাডা ওদেরকে করছে যে তোমরা বাংলাদেশের মানুষের শ্রম শোষণ করে উৎপাদিত পণ্য আমাদের কাছে পাঠাও, এই পণ্য আমরা নেব না। মালয়েশিয়া পর্যন্ত এখন মানে বিব্রতকর অবস্থার মধ্যে পড়ছে। এবং আজকে যে বন্ধ হলো, এটার মূল উদ্দেশ্যটা কিন্তু হচ্ছে বাংলাদেশ, লক্ষ্যটা বাংলাদেশ, যে আগে এটা বন্ধ করে ওরা ওদের শিল্পগুলোকে বাঁচাতে চাচ্ছে। এইরকম একটা ভয়াবহ অবস্থা। আর আমাদের সরকার দেখলাম যে এই ব্যাপারে এখনো পর্যন্ত নির্বিকার। এখনো পর্যন্ত সিন্ডিকেট কারা, আমি তো দেখলাম নাম ধরে 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 প্রথম আলোতে রিপোর্ট করছে। এটা কি অস্বীকার করতে পারবে যে তারা পাঠায়নি? তারা যে পাঠাইছে যে লোকগুলি, সেই লোকগুলি কোথায় কাজ করে দেখাইতে পারবে? পারবে না। কিন্তু আমি জানি যে ওই মানুষগুলো মালয়েশিয়ায় তো তাদের তারা পাঠায়নি এরকমটা হতে পারে, কারণ হচ্ছে কি তারা তো হচ্ছে সিন্ডিকেট ফি পেয়েছে 1.5 লাখ টাকা করে। সে সিন্ডিকেট ফি পেয়ে তারা বাসায় ছিল, এবং কোথায় গেছে, তার নামে কে কোথায় চাকরি দিয়েছে তারা কিন্তু নাও জানতে পারে। সেটা এক ধরনের না জানা হতে পারে, তাই না? যাই হোক, আমি বুঝলাম যে তারা হয়তো ওই যে যদি সময়সীমাটা থাকতো তারা যাইতো, কিন্তু তারা যাওয়ার পরে ভাই চাকরিটা করবে কোথায়? মালয়েশিয়ার এই যে কুয়ালালামপুরের গলিতে গলিতে বাংলাদেশিরা ঘুরতেছে, খেয়ে না খেয়ে, বাড়ির থেকে টাকা নিয়ে তারা চলতেছে। তো মালয়েশিয়া গেছে কি তারা ওখানে উপার্জন করার জন্য, নাকি বাড়ির থেকে টাকা নিয়ে চলার জন্য? এইরকম অভুক্ত অবস্থায় আছে। এই যে তারা তো না খেয়ে ছিল না, তারা তাদের জীবনটাকে উন্নত করার জন্য এদের শরণাপন্ন হয়েছে যে তারা একটা ভালো চাকরি করবে মালয়েশিয়ায়। তো এদেরকে যে পাঠাই দিল গত 2, 3, 4, 5 বছরে এই সিন্ডিকেট, এদের দায় দায়িত্ব কি? এটা কি সরকার বুঝতে পারছে না? মন্ত্রণালয় বুঝতে পারছে না? বারবার বলে যে তদন্ত কমিটি করা হবে, অভিযোগ আসলে আমরা ব্যবস্থা নেব। কই? প্রধানমন্ত্রীও তো ঘোষণা দিলেন সংসদে, তারপরে এই গত 4-5 দিনের মধ্যে কি হলো? আমরা তো কোনো তড়িৎ কোনো রেজাল্ট দেখতেছি না। এবং এইভাবেই কিন্তু আস্তে আস্তে জিনিসগুলোকে ধামাচাপা দেওয়া হচ্ছে, কিন্তু সমাধান হচ্ছে না। কি হলো? তৃতীয় শ্রম বাজার আমরা কিন্তু হারালাম। এই সংকটের সময় আমাদের যত বেশি শ্রমিকরা বাইরে যাইতো, আমরা রেমিটেন্স পাইতাম, আমাদের কর্মসংস্থানটা বাড়তো। তাহলে আমাদের যতগুলো তালিকাভুক্ত মধ্যে আমাদের তৃতীয় বৃহৎ শ্রম বাজার মালয়েশিয়া শেষ হয়ে গেল। শ্রমমন্ত্রী কয়েকটা জায়গায় ঘুরলেন, কি আশ্বাস নিয়ে আসলেন, এগুলো আমরা আশ্বাসের কথা শুনি, কিন্তু আসলে কাজের কাজ হয় না। আমি মনে করি যে ওইসব মানে মিনিস্ট্রিতে মোহাম্মদ আলী আরাফাতের মতন স্মার্ট লোক দরকার, যারা ইংরেজিতে খুব চমৎকার কথা বলতে পারবে, ডায়লগ করতে পারবে, এক্সচেঞ্জ করতে পারবে, এবং কাজটা আদায় করে নিয়ে আসতে হবে। শুধুমাত্র কূটনৈতিক যোগাযোগ এবং তাদের সাথে যেই দ্বিপাক্ষিক যে চমৎকার সম্পর্ক, স্মার্ট সম্পর্ক, ওইটার অভাবেও কিন্তু আমরা মার খাচ্ছি বিভিন্ন জায়গার থেকে। কি মানে আমি মানে পার্সোনালি আর বলতে চাই না, মানে এমন সব মন্ত্রীরা তারা যেভাবে কথা বলেন, এইগুলি হয় না। এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অনেক স্মার্ট, অনেকটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাপের, কারণ তারা তো বিদেশ নিয়ে ডিল করতে হয় তাদের, কিন্তু সেখানে কাদেরকে বসানো হয় আমি জানি না। যাই হোক, মোট কথা এইটা একটা সিরিয়াস ঘটনা। এইটা যদি এই কেসটা যদি সরকার যদি সমাধান না করে, তাহলে এই মালয়েশিয়ার একটা সবচেয়ে আমাদের ভালো একটা বড় শ্রম বাজার, এটা কিন্তু সহসায় উঠবে না। এবং এই মালয়েশিয়ার গভর্নমেন্ট, আমি নিশ্চিত বিশ্বাস করি যে অনেক বিরক্ত হয়ে তারা এই মানে বাংলাদেশ থেকে। জয় মামুন, এই জায়গাটা কিন্তু এর আগেও 3-3 বার বন্ধ হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। এর আগে 3 বার বন্ধ হয়েছে, আবার নতুন করে বন্ধ হলো। পাশাপাশি একটা অভিযোগ মালয়েশিয়া থেকেও কিছু মানুষ করেছে, আমাদের সাথেও কথা বলার সময় করেছে, যে ধরেন 31 তারিখ শেষ দিন, 29 তারিখও তাদের অনেককে ভিসা দেওয়া হয়েছে। সেইটা তো সরকার কথা বলা উচিত যে তোমরা তাহলে ভিসাটা দিলা কেন, এই 2 দিনের মধ্যে এরা যাবে কি করে? আসলে হয় কি, যে যে ধরনের সিন্ডিকেটের কথা আমরা বলছি, যে মানব
পাচার এক ধরনের, এই শ্রমবাজার, আন্তর্জাতিক শ্রমবাজারটা এক ধরনের মানব পাচারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবং সেটা তো আমরা দেখি যে থাইল্যান্ডের জঙ্গলে জাহাজে করে মানুষ পার হওয়া ইত্যাদি শ্রমবাজারকে ব্যবহার করে মানব পাচারের যে চক্র, সেই চক্রের মধ্যে বাংলাদেশের লোকজন যে শুধু জড়িত তা তো না, মালয়েশিয়ার লোকজন আছে, থাইল্যান্ডের লোকজন আছে, অন্যান্য দেশের লোকজন আছে, এবং তারা সকলে মিলেই কিন্তু এই কাজটা করে। এবং সেই কারণেই ওরা মনে করে যে যত বেশি এইরকম ভিসা দেওয়া যাবে, তত বেশি যতজনের কাছ থেকে টাকা নেওয়া যায়, এটি হচ্ছে মূল উদ্দেশ্য। আসতে পারবে কি পারবে না সেটা পরে দেখা যাবে, আসতে না পারলে কি, টাকা তো তারা পেয়ে গেল, একটা একটা তো তাদের একদিকের ইনকাম তো হলো। এটাই হচ্ছে প্রাইমারি ধারণা আমার। আরেকটা কথা আমার এই প্রসঙ্গে বলতে ইচ্ছা করে, সেটি হচ্ছে যে আমরা ছোটবেলায় 80-র দশকে এই বাংলাদেশ টেলিভিশনে একটা সিনেমা বা সিরিয়াল দেখতাম, রুটস। আপনাদের অনেকের মনে থাকবে যাদের একটু বয়স হয়েছে। আফ্রিকা থেকে জাহাজে করে কৃতদাসদেরকে ধরে ধরে কিভাবে ইউরোপে নিয়ে গিয়ে তাদের সভ্যতা গড়ে তোলা হচ্ছিল, এবং সেই মানুষগুলির কি নির্মম নির্যাতনের ভিতর দিয়ে জীবন যাপন করতে হতো। আমার কাছে না বাংলাদেশের প্রবাসী শ্রমিক বন্ধুদেরকে দেখলে, ভাই বোনদেরকে দেখলে ওই রকম মনে হয় যে তারাও ওই রকম একটা একটা বন্দিত্ব জীবন যাপন করে। এবং বাংলাদেশের অনেক মানুষই কম বেশি নিগৃহীত, উপেক্ষিত, বঞ্চিত। আমার ধারণা সবচেয়ে বেশি বঞ্চনা লাঞ্ছনার শিকার হচ্ছেন আমাদের প্রবাসী কর্মীরা, যারা বিদেশে কাজ করেন। দেশের মানুষ, আত্মীয় স্বজনরা মনে করে যে তারা ওখানে একটা বিরাট বিরাট চাকরি করছে, টাকা পয়সা পাঠাচ্ছে প্রচুর, ওখানে না জানি কি রাজার হালে তারা জীবনযাপন করছে। কিন্তু মোস্তফা ফিরোজ বা আমরা যারা পেশাগত কারণে বিভিন্ন জায়গায় গিয়েছি, দেখেছি, তাদের সঙ্গে মিশেছি, আমরা জানি যে তারা কি মানবেতর জীবনযাপন করে। এখন মালয়েশিয়ার ইস্যু শুধুমাত্র না, যারা ধরেন অন্যান্য জায়গায় আছে তারাও যে খুব ভালো আছে তা না। একটা ছোট্ট ঘরের মধ্যে, বেশিরভাগ ক্ষেত্রে আন্ডারগ্রাউন্ডে অথবা মধ্যপ্রাচ্যে, কি গরম, সেখানে হয়তো সুন্দর এসিও নাই, একটা গুদাম ঘরের মধ্যে, একটা একটা কি বলে কন্টেইনারের ঘরের ভিতরে তারা থাকছে, একটা রুমের মধ্যে 20 জন 25 জন, দোতলা তিনতলা খাট করে, এবং খাওয়া দাওয়ার কোনো ঠিক নাই, পুষ্টির কোনো ব্যাপার চিন্তা নাই, হাইজিনের কোনো বিষয় নাই, স্যানিটেশনের ঠিক নাই। এরকম অবস্থার ভিতর দিয়ে তারা কাজ করে এবং তারা দেশে টাকা পাঠায়, এবং সেই টাকাটা দিয়ে আমরা ফুটানি করি। আমরা বলতে আমি তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে রাষ্ট্র, সরকার, সকলের কথাই বলছি। এই জায়গাটাতে জোর দেওয়ার জন্য কিন্তু আমরা আমরা বলতে আমি এখন গণমাধ্যমের কথা বলছি, গণমাধ্যম বা নাগরিক সমাজ যারা, অথবা যারা এই প্রবাসী কল্যাণ নিয়ে কাজ করেন, শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করেন, দেশীয় সংস্থা, এনজিও, আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংস্থা, বহু বছর ধরে ওই আগের সেই সড়কে চাঁদাবাজির মতো ইস্যু বলতে হয় যে বহু বছর ধরে কিন্তু একই কথাই বলা হচ্ছে, কিন্তু কোথাও কোনো উপকার হচ্ছে না। এই যে দেবু ভাই একটু আগে বললেন, আপনি বললেন যে মালয়েশিয়ার শ্রমবাজার তো এর আগেও বন্ধ হয়েছে, তারপরেও কি আমরা আমাদের আমাদের সিস্টেমটাকে, আমাদের ব্যবস্থাটাকে আধুনিকায়ন করতে পেরেছি? পারিনি তো। এবং মালয়েশিয়া আমাদের তৃতীয় অথবা চতুর্থ বৃহত্তম শ্রমবাজার, সেটি যদি বন্ধ হয়ে যায়, বন্ধ তো হলো, যদি আর চালু না হয়, সেক্ষেত্রে এই লোকগুলো কি করবে? দেশের ভিতরেও তাদেরকে আপনারা কাজ দিতে, মানে আমরা কাজ দিতে পারছি না, বিদেশে যাওয়ার সুযোগ তৈরি হলো সেটি বন্ধ হয়ে গেল। তারপরে যেই 17,000 18,000 লোক সবকিছু দিয়ে, চাকরি টাকরি নিয়ে, টাকা পয়সা দিয়ে, ভিসার করে, টিকিট করে প্লেন এয়ারপোর্টে গিয়ে দেখলো যে তাদের কোনো প্লেন নাই, এটা কোনো কথা? এটা কোনো একটা সভ্য দেশে এটা এটা এরপরে তো মানে একটা ভূমিকম্প হয়ে যাওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করলাম যে বাংলাদেশে কিন্তু একটা গাছের পাতাও নড়েনি এটা নিয়ে, যে জাস্ট ওই 17,000 18,000 লোকেরই দুঃখ। এটা নিয়ে রাষ্ট্রের কারো কোনো উদ্বেগ দেখলাম না। এবং আজকে আমরা যে হাস্যকর শিরোনাম নিয়ে আলোচনাটা শুরু করলাম, সেটি হচ্ছে যে ওনারা 3,000 লোক বোধহয় অভিযোগ করেছে, সেই অভিযোগের ভিত্তিতে এখন তারা ব্যবস্থা নিবে। তারা এতটাই কুম্ভকর্ণ যে তারা কিছুই চোখে দেখে না, তাদের চোখ নাই। তারা ওই যে একটা একটা বৌদ্ধ ধর্মের একটা ইয়ে আছে না, চোখ ঢাকা, মুখ ঢাকা, কান ঢাকা, আমরা কিছু দেখি না, আমরা কিছু শুনি না, আমরা কিছু বলি না। তো সেরকম অবস্থা হয়ে গেছে এই প্রবাসী কল্যাণ সংক্রান্ত সরকারের এই বিভাগগুলি, যে তারা কিছু দেখে না, তারা কিছু শোনে না, এবং তারা কিছু বলে না। তো এরকম এরকম পাথরের মূর্তির সংসার যে দিয়ে তো একটা 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 রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে না। এবং এটার সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ কি কোটি মানুষের ভাগ্য এটার সঙ্গে জড়িত। কোটি কোটি মানুষের, 1 কোটি মানুষ যদি বিদেশে থাকে, তার সঙ্গে আরো কত কোটি মানুষ জড়িত, এবং তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে এই এই প্রতিষ্ঠানের উপর, এই সরকারের এই বিভাগের উপর নির্ভরশীল। সেই জায়গায় দিবু ভাই ঠিকই বলেছেন যে কার মতো সেটি না বলে আমি মনে করি যে এই জায়গায় দক্ষ, বোঝা, জানা, স্মার্ট লোক দরকার, যারা এই জিনিসগুলো ডিল করতে পারবে। শুধুমাত্র একটা তোমাকে মন্ত্রী করে দিলাম, এটা দায়িত্ব তোমার, পুরস্কার, তুমি করে খাও, এটা তো হওয়া উচিত না। এবং আমার কাছে মনে হয় যে এইখানে খুব একটা দক্ষতার ঘাটতির অভাব রয়েছে, আন্তরিকতারও ঘাটতির অভাব রয়েছে, এবং নীতিগত জায়গারও সমস্যা রয়েছে। এই হচ্ছে আমার ধারণা। এবং এগুলি যদি আমরা ঠিক না করি, তাহলে কিন্তু দেশের ভিতরেই বড় ধরনের একটা বাজে অবস্থা তৈরি হবে। এই মানুষগুলো একটা সময় না একটা সময় তো ফুঁসে উঠবে, তারা প্রতিবাদী হয়ে উঠবে, রাস্তায় নেমে আসবে। তারা কি করবে ভাই? মানুষের যখন পেটে
ক্ষুধা থাকে তখন সে যে কোনো কিছুই করতে পারে। ফলে আগে থেকেই সতর্ক হওয়া দরকার বলে আমি মনে করি। জি, একদম পরিষ্কার। দুজনে থাকবেন, আর একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের সঙ্গে আবার আলোচনায়। দর্শক, নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি দেবেন সময় হয়েছে, সঙ্গে থাকবেন। বিরতির পর আবার স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন মোস্তফা ফিরোজ এবং জয় ইমাম। দুজনকে আবার স্বাগত। মোস্তফা ফিরোজ, গত রাতে মেইনলি আসলে রাত 3টার দিকে যে ঘটনাটা ঘটলো মোহাম্মদপুরে শ্যামলী হাউজিংয়ের ওই জায়গাটায়, একটা গ্যাসের একটা সিলিন্ডার থেকে যে গ্যাস বেরোলো তাতে বলতে পারেন একজন মারা গেছে, 50 জন মাত্র অসুস্থ হয়েছিল। নিমতলির মতো ঘটনা পরে তো সেখান থেকে মানে সেই দাহ্য পদার্থ ভরা এই দোকানগুলো বা কারখানাগুলো তো সরাতে পারেনি এখন পর্যন্ত সরকার। সেখানে মোহাম্মদপুরের এই ঘটনায় কি ব্যবস্থা হবে বলে আপনার মনে হয়? ওই একই আলোচনাটাই যে আমাদের এই ব্যবস্থাগুলো এত ত্রুটিপূর্ণ এবং এত অবৈধ লাইন ছড়াছড়ি এবং এই মুষ্টিমেয় কাজ কিছু মানুষের সুবিধার জন্য এগুলি কখনো ঠিক হবে না এবং এই ধরনের দুর্ঘটনা ঘটতে থাকবে। আমরা একটার পর একটা ঘটনা ঘটবে, তারপরে আমরা অপেক্ষায় থাকবো, ওই তাৎক্ষণিক কিছু তৎপরতার ভিতরে সীমাবদ্ধ থাকবে এবং তারপরে আবার যথারীতি ঘটবে। আমি শুরুতেই বলছি যে আপনি আজকে যে পরপর যে 3টা সাবজেক্ট নিয়ে আসলেন, এটা সহ প্রত্যেকটা ঘটনাই হচ্ছে এটা নীতিগত সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত এবং উইল, যে সরকারি ইচ্ছা যে এটাকে করবোই আমরা যেভাবে। এইভাবে যদি মিনিস্ট্রি গুলো, ডিপার্টমেন্ট গুলো যদি না এগিয়ে আসে, তাহলে কিন্তু আপনি নিরাপদ করতে পারবেন না, রাজনীতিকে নিরাপদ করতে পারবেন না। আবার বলি যে সেই মানুষ পাচার যেভাবে ঘটনা চোখের সামনে ঘটলো সেটা ঠেকাতে পারবেন না, চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না। তো একটার সাথে একটা লিঙ্ক, আমাদের দুষ্ট চক্র যে যেভাবে পারছে মানে সেইখানেই কিন্তু তারা জেকে বসে আছে এবং তারা সেই ঘটনাগুলো কখনোই ঘটতে দেবে না। যেমন ধরেন আপনি এই যে অবৈধ গ্যাস লাইনগুলো বা আমাদের নিচের অবস্থাগুলো কি, এইগুলি মেরামত করা বা এইগুলি লাইন আপ করলে তো কি হবে, একটা নিয়মের মধ্যে চলে আসবে। তো এখানে তো যারা এর বেনিফিশিয়ারি তারা তো এটা বঞ্চিত হবে, তো তারা তো এটা করতে দেবে না। এখন তারা যে করতে দেবে না, তাদের বিরুদ্ধে যে আপনি লড়াইটা করবেন, সেই লড়াই করার তো মানসিকতা আপনার নেই। ফলে ওই বছরের পর বছর একই, কিছুদিন পর পর এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। আমার ধারণা যে সব ক্ষেত্রেই আমাদের অবহেলা, দায়িত্ব জ্ঞানহীনতা এবং দুষ্ট চক্র, এই চক্র থেকে আমরা বের হয়ে আসতে পারছি না। শুধু ওই যে আজকে জয় মামুন, আজকে মোহাম্মদপুরে যেহেতু একটা লোক মারা গেছেন বলে আমরা কথা বলছি, আপনি দেখবেন রাস্তার পাশে যখন রাস্তায় তো অবশ্যই চলাচল করেন, ওই যে এলপিজি সিলিন্ডারগুলো যখন তোলা হয়, বিভিন্ন সিলিন্ডার যখন ট্রাকে খালি হয়, মোটামুটি খালি হওয়ার পরে তোলা হয়, নামানো হয়, এই যে এটার মধ্যে কোনো রকম নিয়ম শৃঙ্খলা আছে, যে কোনো মুহূর্তে কিন্তু বড় ধরনের ব্লাস্ট হতে পারে। নিশ্চয়ই খেয়াল করেছেন, কেউ কখনো জিজ্ঞেস করেছে? আমি যে বাড়িতে থাকি সেই এখন তো ঢাকা শহরের অ্যাপার্টমেন্ট বিল্ডিং গুলিতে গ্যাসের সংযোগ নেই, মানে তিতাস গ্যাসের সংযোগ নেই, সব সিলিন্ডারে চলে। তো এটা আমারটা, ওইটা ধরেন 15 তলা না 16 তলা একটা বিল্ডিং, অনেকগুলি ফ্ল্যাট, প্রত্যেকটা ফ্ল্যাটের বিশাল সাইজের 45 কেজি 50 কেজি সাইজের সিলিন্ডার গুলি নিচে একটা জায়গায় রাখা। বিল্ডিং কনস্ট্রাকশনের ভিতরেও কিন্তু এটা নাই যে এটা সিলিন্ডার গুলি কোথায় রাখা হবে, সেটা প্রোটেকশনের কি ব্যবস্থা। আমার প্রতিদিন মনে হয় যে কোনো কারণে যদি একটা সিলিন্ডার ওখানে বিস্ফোরিত হয়, তাহলে তো বিল্ডিং মানে গাজার মতো, যে যুদ্ধের মতো বোমারু বিমানের আঘাতে যেমন বিল্ডিং ধসে পড়ে, সেরকম ভাবে পুরো বিল্ডিং ধসে পড়বে। এবং এটি ঢাকা শহরে কিন্তু এই এক ধরনের, আপনি দেখেন যে আপনি চুরিহাট্টার কথা বললেন, নিমতলির কথা বললেন, কিছুদিন আগে বেইলি রোডের রেস্টুরেন্টে কি ঘটনা ঘটলো, সেটা তো এই গ্যাসের কারণে, গ্যাস সিলিন্ডারের কারণেই ঘটনা, তাই না? এবং সেটা নিয়ে ওইদিন খুব আলোচনা হলো, তারপরে সব থেমে গেল। আমি এই আলোচনাটাকে একটু হালকা করার জন্য একটা গল্প বলি, আমরা সবাই জানি গল্পটা, তারপরেও একটু বলি। সেটা হচ্ছে যে ওই যে এক ছেলে গরুর রচনা পড়ে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষায় আসছে নদীর রচনা। সে কি করলো, যে আমাদের গ্রামের একটা নদী ছিল, সেই নদীর পাড়ে অনেক গরু চড়তো, গরুর 4টা পা 2টা কান ইত্যাদি, তারপর সে পুরো গরুর রচনা লিখে দিয়ে আসলো। আপনি যে আলোচনাগুলি এখানে করছেন, বা আমরা সাধারণত টক শোতে বা বিভিন্ন ফোরামে যে আলোচনাগুলি করি, সেটাই কিন্তু ওই গরুর রচনার মতোই। আপনি যাই প্রশ্ন করবেন, আমি এক গরুর রচনা লিখে দেব, উত্তর সঠিক হবে প্রত্যেকবারই। সকল ক্ষেত্রেই এই কর্তৃপক্ষের অবহেলা, সিদ্ধান্তহীনতা, যোগ্য লোকের অভাব, নীতিগত সিদ্ধান্ত নাই, তারপরে হচ্ছে যে উদাসীনতা এবং আগের ঘটনার নিষ্পত্তি না হওয়া, দোষী যারা সাব্যস্ত হয়েছিল তাদের বিচার না হওয়া, এই একই ঘটনা প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রেই ওই গরুর রচনায় প্রযোজ্য। ফলে আপনাকে নতুন রচনা মুখস্থ করার দরকার নেই, আপনি একটি রচনায় মুখস্থ করবেন, সব পরীক্ষায় আপনি এক উত্তর দিয়ে যাবেন। মানে দীপু ভাই যেটা বলছিলেন আর কি। ফলে আমাদের এই যে গ্যাসের সিলিন্ডারের ক্ষেত্রে ওই
কিন্তু মূল কথা হচ্ছে যে এটি খুবই দুঃখজনক ঘটনা। আমরা প্রত্যেকেই শহরে বাস করি, সরকারের নীতি নির্ধারকরাও এই শহরে বাস করেন, প্রশাসনিক কর্মকর্তারাও এই শহরে বাস করেন, এবং কি জানি রোমে যখন আগুন লাগে তখন কি বলে দেবালয়ও কিন্তু রক্ষা পায় না, তাই না? একটা কথা আছে না? আপনি দেখেন বেঙ্গালুরুর অগ্নিকাণ্ডের ঘটনায়, ঘটনা কিন্তু এরকম হয়েছে, মানে মোহাম্মদপুরের ঘটনা, এই ভদ্রলোক কিন্তু বেড়াতে এসেছিলেন গ্রাম থেকে। হ্যাঁ, না আপনি দেখেন বেইলি রোডের রেস্টুরেন্টের আগুনের ঘটনায় কিন্তু অনেক উচ্চবিত্তের মানুষ, পাওয়ারফুল লোকজন, ক্ষমতাবান লোকজন, অর্থবিত্তওয়ালা লোকজনও কিন্তু মারা গেছেন, পুড়ে মরেছেন নির্মম ভাবে। তো এই ঘটনাটা কালকে যে আপনার ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে বা আরেকজনের ক্ষেত্রে, খুব ক্ষমতাবান লোকদের ক্ষেত্রে ঘটবে না, সেটা ভাবার তো কোনো কারণ নাই। কেন তাহলে আমরা এই জিনিসগুলো কি গুরুত্ব দিচ্ছেন না? আপনি আমি যদি বুঝি তাহলে তারা কেন বুঝবেন না? এটাই হচ্ছে আমার বা আমাদের দুঃখ। একদম শেষের দিকে দুজনের কাছে ছোট ছোট করে নিব, কারণ একটা অন্তত আশার আলো দেখা যাচ্ছে গাজাতে। যুদ্ধবিরতি একটা মানে নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে, কিন্তু সেটি নিয়ে দুই ধরনের কথাবার্তা আছে। তারপরে আমরা আশা করতে চাই যে এই যুদ্ধটা অন্তত থামবে। 8টা মাস ধরে গাজাতে যা হচ্ছে, ফিলিস্তিনে যা হচ্ছে, এটা আসলে মেনে নেওয়ার মতো ঘটনা না। মোস্তফা ফিরোজ, হামাস তো দেখলাম যে সাথে সাথেই জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদের যে প্রস্তাব সেটা তারা স্বাগত জানিয়ে, তাও আবার হামাসের এই নেতা আবার গাজার দায়িত্বে নাই, মানে এটা একটা নানা ধরনের কথাবার্তা আছে। তবুও হামাস যেহেতু মূল এবারের যুদ্ধের মূল নেতৃত্বে তারা, এবং তাদেরকে ঘিরেই হচ্ছে যেহেতু সংঘাত, সুতরাং হামাসের এই মেনে নেওয়াটা অনেকটা হয়তো তারা বাধ্য হয়েছে। কিন্তু আমার ধারণা যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রস্তাব পাশ করলো, হামাস মেনে নিল, ইসরায়েলও মেনে নেবে, কিন্তু তারা কিন্তু তাদের অভিযানটা কিন্তু বন্ধ রাখবে না। ফলে এইটার মধ্য দিয়ে যে খুব স্বস্তি পাবো, নেতানিয়াহুকে যে রাখা যাবে, তার প্রতিরক্ষা মন্ত্রীও দেখেন সে কিন্তু পদত্যাগ করলো, তারপরে গাজার যে কমান্ডার সেও কিন্তু পদত্যাগ করলো, কিন্তু নেতানিয়াহুকে তো কোনোভাবেই থামানো যাচ্ছে না। তো ফলে সে অভিযান কিন্তু চালাবেই। আমার বিশ্বাস যে এটা সবাই মেনে নিল, নেতানিয়াহুকে মানে নিবৃত করার জন্য যে মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে যে মূল ভূমিকাটা দরকার ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র সেটা হয়তো করবে না, তার উপরে উপরে বলবে, আর নেতানিয়াহুকে মানে তার কর্মকাণ্ড চালাবে। আমি আসলে একটু ভিন্ন মতই পোষণ করতে চাই দিবুভাইয়ের সঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্র উপরে উপরে করবে যদি হতো, তাহলে তো তারা এই প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে পাশ হতেই দিত না। তাদেরকে তো আর কেউ বন্দুক ধরে নাই ঘাড়ে। আমার কাছে মনে হয় যে আমি একটু আশাবাদী হতে চাই। একদম পৃথিবীর সকল ক্ষেত্রে নৈরাশ্যবাদী হলে তো জীবন চলবে না, সেই জন্য একটু আশাবাদী হতে চাই যে যেহেতু তারা নিরাপত্তা পরিষদে এরকম একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে, সেক্ষেত্রে নিশ্চয়ই তারা একটা চেষ্টা করবে যাতে সত্যি সত্যি যুদ্ধবিরতিটা কার্যকর হয়। আর হ্যাঁ, জাতিসংঘ সম্পর্কে তো আমরা সবাই কম বেশি জানি যে এটি একটি রাবার স্ট্যাম্প প্রতিষ্ঠান, এর কোনো নির্বাহী ক্ষমতা নেই, এরা ওই বড় রাষ্ট্রগুলি যা বলে তাই করতে হয়। কিন্তু তারপরেও এই যে মাঝে মধ্যে এরকম দুই একটা ইতিবাচক পদক্ষেপ তারা নেন, সেজন্য আমরা তাদের উপরে একটু সামান্য হলেও আস্থা রাখতে চাই। এবং আমি ব্যক্তিগতভাবে একজন বিশ্বের নাগরিক হিসেবে নির্যাতিত নিষ্পেষিত মানুষের পক্ষে দাঁড়িয়ে বলতে চাই যে যুদ্ধটি বন্ধ হওয়া দরকার। আর কোন প্রাণ আমরা বিনষ্ট হতে দেখতে চাই না, আর কোন শিশু হত্যা দেখতে চাই না, আর একদম পরিষ্কার আমরাও চাই না। জয় মামুন, শুধুমাত্র গাজা না, আসলে সকল যুদ্ধ বন্ধ দেখতে চাই। জয় মামুন, মুস্তাফা ফিরোজ, দুজনকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য।